পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 9 শিশুসহ 10 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। 4 বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজি বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় কাল। জুলাই সনদ দিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। ইইউ সহ অংশীজনের সঙ্গে বৈঠক। বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে চলছে টানা ভারী বৃষ্টি। এর মধ্যে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছে 7 শিশু, শিক্ষার্থী ও 1 শিক্ষক সহ 8 জন। আহত অন্তত 12 জন। এদিকে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে 2 শিশু। বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বেড়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। ময়মনসিংহে প্রাণহানি হয়েছে। লাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। পাহাড় ধসে সাজেক, বাঘাইছড়ি এবং লংদুর সঙ্গে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন। আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাঙামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুচরিতা সূচি। বুধবার ভোর থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কখনো থেমে থেমে ঝরছে বৃষ্টি। চট্টগ্রামে 24 ঘন্টায় 258 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকে একটি মাদ্রাসায় পাহাড় ধস হয়। বুধবার দুপুর 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়ে। এতে শিক্ষক শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর মেয়রগলিতে এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনায় 2 শিশু মারা গেছে। সকালে জঙ্গল সলিমপুরে পাহাড়ের পাদদেশে ঘরের উপর একটি অংশ ধসে পড়লে 10 মাস বয়সী শিশু লামিয়া মারা যায়। আহত হয় তার বাবা। দুপুরে মহানগরীর মেয়রগলি এলাকায় পাহাড় ধসে সামিয়া নামে 5ম শ্রেণীর এক ছাত্রী মারা যায়। ঘটনার পরপরই ছুটে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হলেও অনেকেই সেই নির্দেশনা শুনছেন না। পাহাড়টা একদম কাটার পরে সোজা হয়ে গেছে, যার কারণে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পাহাড় যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এবং এখানে আপনার ধরেন যে পরিবারগুলো আছে, আমরা বলেছি আমাদের যে আরবান ডিসপেন্সারি আছে এখানে, তারা সেখানে সরে যাবে। আর যদি এখানে যেতে না চায়, আমাদের আরও 10টা স্কুল অ্যালোকেটেড আছে। চট্টগ্রাম জেলা প্রশাসন আমরা যে স্কুলগুলোকে অ্যালোকেটেড করেছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে আমরা ব্যবস্থা করছি, সেখানে তারা যেতে পারে। বাসা থেকে 11টা বাজে বাইরে আছি, মাইয়ারে কইছি আম্মু তুমি বাসা থাকিও, আমার কিছু হলে আমার ফোন দিও, আমি বাসায় আছি, আমি কাজে যাব না। তো আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমার পোলাও আছে লগে দিয়ে। এই 11:30 বাজে আর পোলা ফোন দিয়েছে, আবার পাহাড় পড়ে গেছে, পড়ে যা সামিয়ার গায়ের উপর পড়ে গেছে দেওয়াল ভাঙ্গিয়ে, আবার দৌড়। বৈরী আবহাওয়া বিবেচনায় পাহাড় সহ ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় নিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দীঘিনালায় শতাধিক পরিবার পানিবন্দী। কবাখালী ও মেরু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি সহ সারা দেশের সাথে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় খোলা হয়েছে 135টি আশ্রয় কেন্দ্র। শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সরকারি ও বেসরকারি সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর তত্ত্বাবধানে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। টানা 3 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বান্দরবানের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বর্তমানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। প্রশাসনের সেই বন্যা পূর্বাভাস থেকে শুরু করে তারা অনেক
কষ্ট করে যাচ্ছে, তবে পরিস্থিতি অনুযায়ী সেটা খুবই অপ্রতুল। এদিকে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে বসতঘরের পানিতে পড়ে 8 মাসের শিশু মারা গেছে। ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এবছরে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোডে টানা বৃষ্টিতে চলমান সড়ক উন্নয়ন কাজ, মহাসড়কের বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 22 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম কক্সবাজার রেলপথের 47 কিলোমিটার অংশ 5 ফুট উঁচু করার পরিকল্পনা আছে, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে চট্টগ্রাম মহানগরীর 16 শহর শমশেরপাড়া এলাকায় রেল লাইন জমে থাকা পানি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, দুর্ঘটনা এড়ানোর জন্য চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। পরিবেশ উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন। ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে আমাদের বিশেষ করে আমরা চট্টগ্রাম দুহাজারি পর্যন্ত প্রায় 47 কিলোমিটার রেল সড়ক আমরা এটাকে প্রায় 5 ফুট উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই, যাতে করে যে 2-3 ফিট পানি যেটা এখন জমে রেল লাইনগুলিতে, আমরা যদি সে কাজটি সম্পন্ন করতে পারি, অতিবৃষ্টি হলেও তখন রেল লাইনগুলি আর তলিয়ে যাবে না, রেল যোগাযোগটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। এদিকে সারা দেশে আগামী 12 জুলাই পর্যন্ত টানা বৃষ্টি এবং পার্বত্য জেলায় পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যেমন বান্দরবনে গত 24 ঘন্টায় 314 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, চট্টগ্রামে 284 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, রাঙামাটিতে 287, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে থাকা বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার নির্ধারিত প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যেই জনসংখ্যা ছিল, সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা এবং পুঁজিবাজারের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। মাননীয় স্পিকার, কৃষির আধুনিকায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষি উৎপাদন বাড়াতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। কৃষকের ডিজিটাল ডাটাবেস সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার, এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। সরকার
রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে। সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি সম্মানী বাড়ানোর বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। আইন অনুযায়ী আমরা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি চর্চার উপরও গুরুত্ব দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন। বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এই তথ্য জানান তিনি। ইইউ এর অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট 19 প্রস্তাবনার কথা জানিয়ে তিনি বলেন, পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। EPD and IFES, thank you EPD for organising, also IFES for being a partner for the European Union in providing support for this particular exercise and beyond. And I recognise also the presence of other experts from internationally renowned election organisations in the room. The Election Commission has also undertaken its own post-election review, where there is a tangential association of European Union as well through IFES. Democracy deserves continuous updating, rehashing and review. And that's it. And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and rigorous discussions. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেন। পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন নবম জাতীয় সংসদে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। একই সঙ্গে নারীদের সংরক্ষিত আসন 50-এ উন্নীত এবং সামরিক বাহিনীর ভূমিকা সংক্রান্ত বিধানসহ প্রায় 54টি পরিবর্তন সংযোজন করা হয়। 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের আলোচনায় আসে 2011 সালের পঞ্চদশ সংবিধান সংশোধনী। হাইকোর্ট এর কয়েকটি ধারা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পথ তৈরি করলেও এই রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল করা হয়। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানান। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, সংসদের আইন প্রণয়নের এখতিয়ার আদালতের হস্তক্ষেপ না করে শুধু তত্ত্বাবধায়ক সরকারের কয়েকটি ধারা বাতিল করা উচিত। পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। এই জন্য এর
বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার এই ব্যাপারে অষ্টম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের ভিত্তিতে এগুলোকে সেভ করতে পারেন, আর বাকি সমস্ত কিছু ওনারা অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারেন। পরে সংসদ যেভাবে মনে করবে, যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ করবে। তবে সংবিধান পরিপন্থী কোনো বিষয় সংশোধনীতে থাকলে তা বাতিল চান অ্যাটর্নি জেনারেল। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রোধ করে একদলীয় সরকার চালু করতেই পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। বৃহস্পতিবার আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনি জটিলতা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জুলাই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের বিচারের দাবি জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। গণভোটের গণরায়কে গণহত্যার প্রমাণ থাকার পরও নিষিদ্ধ সংগঠনের বিচার কচ্ছপের গতিতে চলছে অভিযোগ করে সেমিনারে জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চাই না, তাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট দেশের মঙ্গলের জন্য কাজ করছে জানিয়ে দেশের যারা ক্ষতি করছে এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের বিচারের দাবি করেন ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। এদিকে জুলাই সনদ নিয়ে অন্তহিত প্রতারণা করছে বিএনপি, তাই মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। গণভোটের রায় বাস্তবায়নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের আমির। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। বর্ষা মৌসুমের শুরু থেকে রাজধানীতে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে এডিস মশার প্রজনন। মশার কামড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে পুরো পরিবারের সদস্যদের হাসপাতালে কাতরানোর ঘটনাও ঘটেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছেন অনেকেই। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়েও ভর্তি বেশি। কমন স্পেস থেকে শুরু করে বারান্দাও বাদ নেই, সবখানেই ডেঙ্গু রোগীতে ঠাসা। নগরীতে এডিস মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বৃষ্টিপাত ডেঙ্গুর বিস্তারে হয়ে উঠছে আরও সহায়ক। সিটি কর্পোরেশনের অপর্যাপ্ত ব্যবস্থাপনার উপর ক্ষোভ আক্রান্তদের। ফ্যামিলি সদস্য হলো 4 জন, এই 4 জন আর 4 জনই ডেঙ্গুতে আক্রান্ত এখন বর্তমানে। তো আমি 11 তলায় ভর্তি আছি। আমার 2 ছেলে, মানে 1 ছেলে 1 মেয়ে, ওরা আছে 8 তলায়।
আর আমার স্ত্রী উনিও ওইখানেই আছে, প্রচুর মশা, কারণ নন্দীপাড়া ব্রিজের নিচ দিয়ে খালটা গেছে, খালটা খুব নোংরা। ওই খালটায় মশার ওষুধ দিলেও কাজ হয় না, কারণ ওটা ময়লা পড়ে একবারে বোঝাই হয়ে গেছে। কালকে অনেক শরীর খারাপ, শরীর অনেক দুর্বল, বমি, শরীর ব্যথা, অনেক জ্বর। পরে হসপিটাল আসলাম, ওরা টেস্ট দিল, টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে। আমার পাশের বাসায় কয়দিন আগে একজন ভর্তি থেকে গেছে এই মেডিকেলেই, প্রায় 1 সপ্তাহ ভর্তি থেকে গেছে, আর আমি আমার মেয়ের নিয়ে কালকে আসছি। শিশু ওয়ার্ডেও একই চিত্র। হাসপাতালটিতে পর্যাপ্ত বাথরুম না থাকা, অপরিচ্ছন্ন আর নানা অব্যবস্থাপনার অভিযোগ রোগীদের। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার আশঙ্কা। বাচ্চা তো ঘরে থাকে সব সময়, হয়তো বাইরে গেছে তখন দিতে পারে। 6 দিন ধরে আজকে এখানে আমরা। শুধুমাত্র এখানকার একটু এনভায়রনমেন্টটা যদি সুন্দর হয়, আমরা আরো বেশি পরিমাণে মনে করেন প্রসপেক্টেবল জায়গা এটাই, আরো একটু শৃঙ্খলবদ্ধ হোক, আর একটু সুন্দর হোক। আমাদের বাড়ি হলো কুমিল্লাতে। হ্যাঁ, তো আজকে ভর্তি হচ্ছে শুক্রবারে, গেছে শুক্রবারে, তো এখন মোটামুটি নর্মাল আছে আল্লাহর রহমতে। ডেঙ্গু হয়েছিল এখানে যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার, ওই পরিমাণ ম্যান পাওয়ার এখানে নাই। এইটা হচ্ছে একটা এইটা গভর্নমেন্টের এখানে একটা ভূমিকা নেওয়া উচিত। বিষয়গুলো নিয়ে মুগদা মেডিকেল কলেজের পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি তার রুমে ঢোকার অনুমতি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে যাওয়ার পথে বেইলি রোডে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে সেলুট জানানো নিরাপত্তা কর্মী আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন। উপহার পেয়ে তিনি বলেন, কল্পনাও করেননি তার মতো ক্ষুদ্র মানুষকে প্রধানমন্ত্রী মনে করবেন। আর্থিক টানাপোড়েনের বিষয়টি উল্লেখ করে তার ড্রাইভার ছেলের জন্য একটি চাকরির আবেদন জানান আব্দুস সালাম। পলাশ হোসেনের ক্যামেরায় নিয়াজ মাকদুমের প্রতিবেদন। ওনার বাপকে ভালোবাসতাম, ওনাকে ভালোবাসি, ওনার মাকে ভালোবাসতাম, ওনার বাপকে ভালোবাসতাম, ওনাকে এখন ভালোবাসি, আমার কলিজার টুকরা। মুখের জড়তা নিয়ে আনন্দ প্রকাশ করছেন বেইলি রোডে অবস্থিত যমুনা ব্যাংকের বুথের নিরাপত্তা কর্মী আব্দুস সালাম। কারণ আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্য উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে দিছে উপহার, এটা 2টা লুঙ্গি দিছে, একটা পাঞ্জাবি দেখায়, পাঞ্জাবি দেখায়। এই যে আমার জীবনের অনেক সাধনা, ওনার আমাকে উনি গিফট দিবে আমি কখনো কল্পনা করি নাই, কখনো। উনাকে আমি জান দিয়ে ভালোবাসি। আব্দুস সালামের গ্রামের বাড়ি পাবনার বেড়া থানায়। 25 বছর ধরে গাড়ি চালাতেন তিনি। স্ট্রোক করার পর 3 বছর ঘরবন্দি ছিলেন। অভাবের সংসারের চাকা সচল রাখতে 8 মাস আগে নিরাপত্তা কর্মীর চাকরি নেন তিনি। সচিবালয়ে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্যালুট জানান আব্দুস সালাম। প্রধানমন্ত্রীও তার স্যালুট গ্রহণ করেন। জানিতে সালাম দিয়ে ডান হাতে বাম হাতে দানের শীষ নিয়ে দাঁড়াই, উনি আমাকে ডেলি সালামের উত্তর দেয়। সচিবালয় যায়, আমি ওনাকে সালাম দেওয়ার পরে আমি নাস্তা খাই, তার আগে নাস্তা খাইতে বসি না। উনি যেদিন না যায় অনেক কষ্ট পাই। আমি জীবন বড় গাড়ি চালাচ্ছি, 70 পরিমাণ গাড়ি চালাচ্ছি, 25 বছর। মাঝখানে এই স্ট্রোক করলাম 3 বছর 8 মাস আগে স্ট্রোক করলাম। স্ট্রোক করে বাসায় 3 বছর বসে ছিলাম। এখন সংসার চলে না, এই জন্য আমার এটা কিছু করতে হবে। এই যে এখানে চাকরি নিয়েছি। একজন নিরাপত্তা কর্মীর এই আবেগকে মূল্যায়ন করতে তার বিষয়ে খোঁজখবর নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে আজ বেলা 11:30টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে আব্দুস সালামকে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তার বয়স যখন 17 বছর তখন থেকে ধানের শীষকে বুকে ধারণ করেন জানিয়ে আব্দুস সালাম বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সময় দিতে হবে, তাহলেই দেশ সামনের দিকে আগাবে। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার। অন্যদিকে তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। অনিয়ম সমূহে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ ফরেনজিক অডিট চলমান রয়েছে, যার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সম্পদ পুনরুদ্ধার,
পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে। অগ্রাধিকারপ্রাপ্ত 11টি কেসের মধ্যে প্রথম পর্যায়ে 6টি কেস সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা ও ওরিয়েন্ট গ্রুপ নিয়ে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক কর্তৃক অর্থ পুনরুদ্ধারের এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশগণ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোটাধিকার পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতি যখনই দিশেহারা হয় তখনই এই বিদ্যাপীঠ পথ দেখায়। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, কোনো কোনো সময় ইতিহাস বিভাগ বুলিংয়ের শিকার হয়, অথচ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো অনেক রাষ্ট্রনায়কের উত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকেই। অনুষ্ঠানে বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন। আমরা যদি মনে করি যে দেয়ার ইজ এ লাইট এন্ড অফ দ্য টানেল, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই লাইট যে সবসময় তার আলোকবর্তিকা দিয়ে দেশকে, জাতিকে নেতৃত্ব দিয়ে পথ প্রদর্শকের ভূমিকায় পালন করেন। আর আজকে নবীন বন্ধু যারা আছেন, আপনারা সেই গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের ছাত্র। জুলাই আন্দোলনে আহত ও দৃষ্টি হারানো যোদ্ধাদের পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অবহিত করেছে অপরাজিত 24 ফাউন্ডেশন। মঙ্গলবার ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, আহত ও দৃষ্টি হারানো জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান, মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিতে ফাউন্ডেশনের উদ্যোগ চলমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা জানান। আহত ও দৃষ্টি হারানো জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন ইশরাক হোসেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে অবশেষে 1 বছর পর নিজ দেশে ফিরে গেছেন বিএসএফের পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক। বুধবার বিকেল 3:15টার দিকে প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে তারা ভারতে ফিরে গেছেন। 4 নাগরিক হচ্ছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধৃতরা গ্রামের বাসিন্দা দানিশ শেখ, সুইটি বিবি, কোরবান শেখ এবং ইমাম দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম। 2025 সালের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশু সহ 6 ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় নাগরিক হওয়ার যাবতীয় প্রমাণ সাপেক্ষে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট সোনালী বিবিদের ফেরত নেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচি মানবিক কারণে 6 নাগরিককে দ্রুত ফেরত নেওয়ার নির্দেশ দেন। জেলখানার পুলিশ যতই ছিল আমাদেরকে সবাই ভালোবাসে, কোনো কষ্ট দেয়নি, কিন্তু আমাদের মনের কষ্ট যেটা ছিল ওটা ছিল কষ্ট। মানুষ আমাদেরকে না ডিসি স্যার, না আমাদেরকে পুলিশ, জেলা স্যার, কোনো স্যার আমাদেরকে কষ্ট দেয়নি। ইন্ডিয়ান পুলিশে আমাদেরকে বিএসআই জোর করে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা না খাই না দেয় ছিলাম, আমাদের জামা কাপড় ছিল না। আমাদের এখন বাংলাদেশে আমাদেরকে কিছু মানুষ আমাদের সাহায্য করেছিল, যারা বিজেপি আছে। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামের প্রতিষ্ঠানটিকে ইচ্ছামতো অপব্যবহার করেছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের কালীহাতিতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন সার্জিস আলম। আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন ও এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল সহ অন্যরা।
ঢাকার ভোজন প্রেমীদের জন্য বিশ্বজুড়ে সি ফুডের হরেক রকমের স্বাদ তুলে ধরতে কোস্টাল কার্নিভাল নামে এক জমকালো সি ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে হোটেল শেরাটন। হোটেলটির 14 তলার দ্য গার্ডেন কিচেনে আজ এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সহযোগিতায় আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। এই আয়োজন চলবে 18 জুলাই পর্যন্ত। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্রে, ব্রুনাই দারুসালামের হাই কমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রতিনিধিরা, গণমাধ্যম কর্মীরা, সি ফুড রান্নায় বিশেষজ্ঞ প্রবাসী শেফরা এবং শেরাটন ঢাকার নেতৃত্বদানকারী দল। ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কর্মরত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার কেন্দ্রীয় কমিটি আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করলেও এলএসপিরা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। তাই দ্রুত তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। গত 31শে মার্চ এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। অনতি বিলম্বে তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সব কার্যক্রম বন্ধ করে আবার অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। আমাদের যে প্রকল্পটা ছিল বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও আপনারা যেন বর্ধিত করতে পারতেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 9 শিশুসহ 10 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। 4 বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় কাল। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি। অভিযোগ জামাত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। ইইউ সহ অংশীজনের সঙ্গে বৈঠক। বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।